কোন নববধূ দেখলে তারা তাদের শ্লীলতাহানি করার চেষ্টা করত, এরকম কথা আমরা শুনেছি। এটা তো কোনো এরকম প্রমাণ নেই, না প্রমাণ আমরা নাই, কিন্তু মুরব্বীদের মুখে আমরা শুনেছি, মানে প্রচলিত একটা কথা আছে যে তারা অত্যাচার করতো এবং এরকম কোনো নারী দেখলে তারা তাদের প্রতি অত্যাচার করার চেষ্টা করতো। বন্ধুরা, বাংলার মাটিতে একসময় জমিদারি প্রথা মানেই ছিল ক্ষমতা, ঐশ্বর্য আর ভয়। কেউ জমিদার হয়েছিলেন প্রজাদের আশীর্বাদে, আবার কেউ ইতিহাসে জায়গা করে নিয়েছেন প্রজাদের অভিশাপে। কোন জমিদার ছিলেন ন্যায়পরায়ণ, গ্রামের দরিদ্র মানুষকে আশ্রয় দিয়েছেন, আবার কেউ নিজেদের ক্ষমতা আর ভয়ের রাজত্ব গড়েছেন রক্ত আর কান্নার উপর। বন্ধুরা, আর আজ আমরা খুঁজতে বের হয়েছি সেই সব ইতিহাসের হারিয়ে যাওয়া এক অধ্যায়, যেখানে প্রাসাদের দেওয়াল এখনো ফিস ফিস করে বলে যায় ভয়ঙ্কর এক সময়ের গল্প। আমাদের যাত্রা শুরু হয় বাংলাদেশের উত্তর প্রান্তে ছোট্ট অথচ ইতিহাসে ভরপুর শহর জয়পুরহাট থেকে। শহরের জিরো পয়েন্ট থেকে ধীরে ধীরে কোলাহল পেরিয়ে আমরা এগোই গ্রামের দিকে। পথের দুই পাশে সবুজ ধান ক্ষেত, খোলা আকাশ আর পুরনো মাটির ঘরের সারি। বন্ধুরা, প্রায় 10 কিলোমিটার উত্তরে এগোলেই দেখা বেড়ে পাঁচবিবি নামক এক ঐতিহ্যবাহী উপজেলার এলাকার ব্যস্ত বাস স্ট্যান্ড পেরিয়ে আর একটু উত্তরে এগোলেই দেখা যায় পাঁচমাথা মোড়, যেন এক নীরব সাক্ষী শত বছরের পথ চলার। বন্ধুরা, পাঁচমাথা থেকে এবার যাত্রা 8 কিলোমিটার পশ্চিমে। রাস্তার দুই পাশে সবুজ মাঠ, দূরে দিগন্তের তাল গাছের সারি, আর মাঝখানে বয়ে চলেছে এক শান্ত অথচ রহস্যময় নদী, ছোট যমুনা। বন্ধুরা, এই নদী যেন শুধু জলধারা নয়, এ যেন সময়ের স্রোত, যার বুকে ভেসে এসেছে অজস্র ইতিহাস। কখনো বন্যার জলে ভেসে গেছে ফসল, আবার কখনো তার তরঙ্গে ডুবে গেছে জমিদারদের গৌরব। নদী পার হয়ে যতই পশ্চিমে এগোই ততই নিস্তব্ধ হয়ে আসে চারপাশ। গাছের ফাঁক দিয়ে দেখা যায় গ্রামের সরল জীবন, তবু বাতাসে এক অদ্ভুত ভার, যেন কিছু একটা এখনো এই মাটির নিচে ঘুমিয়ে আছে। একটি গ্রাম, একটি প্রাসাদ, আর এক অভিশপ্ত ইতিহাস, যা আজও সময়ের বুক চিরে বেঁচে আছে। হ্যাঁ, আজ আমরা এসেছি সেই প্রাসাদে যেখানে এক সময় রাজত্ব করতেন হাদি মামুন চৌধুরী নামে এক জমিদার, যার নাম ইতিহাসে রয়ে গেছে ক্ষমতার গরিমায় নয়, বরং অমানবিকতার ভয়াল ছায়ায়। এই বাড়ির দেয়ালগুলো এখনো যেন বলে যায় কিভাবে এক মানুষ অহংকারী ছিলেন, অত্যাচার ছিলেন, এবং তার অত্যাচার দিয়েই ধ্বংস করে দিয়েছিলেন তার এক বংশের ইতিহাস। বন্ধুরা, রাত্রি গভীর। পাঁচবিবির লকমা গ্রামের নিঃশব্দ অন্ধকারে দাঁড়িয়ে আছে এক ভগ্নপ্রায় প্রাসাদ। ভাঙ্গা জানালা দিয়ে বাতাস ঢোকে, লতা পাতায় মোড়া দেওয়ালগুলোতে চাঁদের আলো পড়ে। দূরে কোথাও থেকে শোনা যায় ঝিঝি পোকার ডাক। লোকজন বলে রাতের বেলায় এই বাড়ির আশেপাশে এখনো অচেনা পায়ের শব্দ শোনা যায়। কেউ কেউ বলে এটা নাকি সেই চৌধুরী পরিবারের কারো পদচিহ্ন, যারা একসময় এই রাজবাড়ির শাসক ছিলেন আর আজ ইতিহাসের ধুলোয় হারিয়ে গেছে। বন্ধুরা, যখন ইউরোপে শুরু হয়েছিল রেনেসাঁ বা নবজাগরণ, মানুষ আবার জ্ঞান, শিল্প, বিজ্ঞান ও মানবতাকে নতুন ভাবে দেখতে শুরু করেছিল। ইতালিতে মাইকেল অ্যাঞ্জেলো ডেভিড মূর্তি তৈরি করছিলেন, আর পর্তুগাল ও স্পেনের অধিবাসীরা সমুদ্র পাড়ি দিচ্ছেন নতুন নতুন পৃথিবী আবিষ্কার করার জন্য। বন্ধুরা,
1500 শতাব্দীর শেষ দিকে বাংলার উত্তর প্রান্তে ভারতের সীমান্ত ঘেঁষা ছোট্ট গ্রাম লকমা, যেখানে শুরু হয় এক রাজবংশের উত্থান। 1526 সালে বাবর পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। এই সময় বাংলাও ধীরে ধীরে মুঘল প্রভাবের আওতায় চলে আসে। 1576 সালে আকবর বাংলার সুবা দখল করে নেন। লকমা জমিদার বাড়ির সূচনা তখন এই সাম্রাজ্যিক পরিবর্তনের মধ্যেই হয়েছিল, যেখানে একদিকে মুঘলরা কেন্দ্রীভূত শাসন করেছিল, অন্যদিকে বাংলার ছোট ছোট প্রান্তে ছোট ছোট জমিদাররা স্থানীয় ক্ষমতার প্রতীক হয়ে উঠেছিলেন। বন্ধুরা, জমিদার হাজি মামুন চৌধুরী ছিলেন বলিষ্ঠ, শিক্ষিত ও তেজস্বী ব্যক্তি। তার প্রভাব এতটাই ছিল যে দূর দূরান্তের মানুষ তার নাম শুনলে ভয়ে কাঁপত। তিনি প্রতিষ্ঠা করেন এই লকমা জমিদার বাড়ি। প্রায় 3 একর জায়গা জুড়ে রাজকীয় গম্বুজ, বিশাল সিঁড়ি, 3তলা প্রাসাদ, 30টি কক্ষ, কাচারি ঘর, হাতিশালা, ঘোড়াশালা, সব মিলিয়ে যেন এক স্বপ্নের রাজপ্রাসাদ। বন্ধুরা, রাজবাড়ির একপাশে তখনও দাঁড়িয়ে ছিল সোনালী রোদে ঝলমলে এক মন্দির। সকালে ঘণ্টাধ্বনি বাজত, সন্ধ্যায় মোমবাতির আলোয় ঝিলমিল করত বারান্দা। চারপাশে ছিল ধান ক্ষেত, পুকুর, বাগান আর দরবারের কোলাহল। বন্ধুরা, লকমা তখন শুধু একটা গ্রাম নয়, ওটা ছিল চৌধুরী বংশের রাজ্য, তাদের অহংকারের প্রতীক। বন্ধুরা, 1500 থেকে 1600 শতকের মধ্যে আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার ইউরোপীয় উপনিবেশ গঠিত হতে থাকে। এই সময় বিশ্বের মানচিত্র বদলে যাচ্ছিল, কিন্তু বাংলার ছোট্ট গ্রাম লকমা তখনও নিজের রাজত্বে ডুবেছিল। সময়ের সাথে জমিদার পরিবার হয়ে ওঠে আরো শক্তিশালী, কিন্তু ক্ষমতার সাথে সাথে আসে অহংকার, আর অহংকারের সাথেই অত্যাচার। কথিত আছে হাজি মামুন চৌধুরীর উত্তরসূরিরা ছিলেন অত্যন্ত নিষ্ঠুর ও নির্দয়। প্রজারা তাদের সামনে মাথা নত না করলে শাস্তি হতো ভয়ঙ্কর। কেউ খাজনা না দিলে কেটে নেওয়া হতো তাদের ফসল। কখনো কখনো ছেলে মেয়েদেরকেও ধরে নিয়ে যাওয়া হতো রাজবাড়ির কাজের লোক হিসেবে। বন্ধুরা, লকমা গ্রামের নাম উচ্চারণ করলেই আজও অনেকে নিস্তব্ধ হয়ে যায়, কারণ এই মাটির নিচে শুধু পুরনো প্রাসাদের ইট নয়, লুকিয়ে আছে শত শত মানুষের কান্না, ভয় আর অভিশাপের প্রতিধ্বনি। কথিত আছে এই জমিদার বাড়ির ক্ষমতা একসময় এতই সীমাহীন ছিল যে এমনকি মানুষের সম্মান, মর্যাদা আর সংসার পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে ছিল। গ্রামের বৃদ্ধরা আজও ভয় পায় উচ্চস্বরে বলতে, এই বাড়ির জমিদাররা নাকি এতটাই নিষ্ঠুর ও লালসায় অন্ধ ছিলেন যে এই এলাকায় নতুন কোনো বিয়ে হলে বিয়ের রাতেই নববধূদের জোর করে ধরে নিয়ে যাওয়া হতো সেই প্রাসাদের ভিতরে। সেখানে তাদের সম্ভ্রম নষ্ট করা হতো। তাদের কান্না ঢেকে যেত এই বাড়ির উঁচু দেয়ালের পুরো নীরবতায়। কেউ ফিরতো না আগের মতো, আর যারা দেখতো বা জানতো তারা চুপ থাকতো, কারণ ছিল ভয়। লকমার জমিদাররা রসে কেউ পড়লে আর বেঁচে ফিরে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, আমরা আসছিলাম হচ্ছে এই লকমা জমিদার বাড়িতে, অর্থাৎ হাজি মামুন চৌধুরী। বিভিন্ন লোকজনের সাথে কথা বললাম এবং অধিকাংশ লোকজনই বলছেন যে উনি নাকি খুব অত্যাচারী এবং নিষ্ঠুর প্রকৃতির ছিলেন। আসলে আপনারা স্থানীয় মানুষ হিসাবে উনি কেমন ধরনের অত্যাচারী ছিলেন, এটা কি কোনো তথ্য জানা আছে আপনার কাছে? তথ্য জানা বলতে মুরব্বীদের মুখে শোনা, আমাদের আগে স্থানীয় মুরব্বীদের মুখে শোনা যে তারা মানে অত্যাচারিত ছিলেন, অত্যাচার করতেন এবং কোনো নববধূ দেখলে তারা তাদের শ্লীলতাহানি করার চেষ্টা করত, এরকম কথা আমরা শুনেছি। এটা তো কোনো ওইরকম প্রমাণ নেই, না? প্রমাণ আমরা নাই, কিন্তু মুরব্বীদের মুখে আমরা এটা শুনেছি। মানে প্রচলিত একটা কথা আছে যে তারা অত্যাচার করতো এবং এরকম কোনো নারী দেখলে তারা তাদের প্রতি অত্যাচার করার চেষ্টা করতো। এগুলি আমাদের মানে শোনা কথা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালাম। বন্ধুরা, এবারে দেওয়াল এখনো যেন ফিস ফিস করে বলে, ক্ষমতা যখন বিবেককে গ্রাস করে তখন রাজত্ব নয়, শুধু অভিশাপই টিকে থাকে মানুষের বুকে।
এই জমিদাররা এত অত্যাচারী ছিল যে 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার আগেই তাদের এই জমিদারি সরকারিভাবে বাতিল করে দেওয়া হয়েছিল। বন্ধুরা, রাজবাড়ির যত ভিতরে ঢুকি সময় যেন থমকে যায়। মাটির নিচে চাপা পড়ে আছে এক সময়ের ঐশ্বর্য, আর উপরে ঝুলছে কেবল অতীতের ছায়া। এই প্রাসাদের এক সময় ছিল 3 তলা বিশাল ভবন, আজ দাঁড়িয়ে আছে কেবল 2 তলা। নিচের তলাটা মাটির নিচে হারিয়ে গেছে, যেন ইতিহাস নিজেই চায়নি সেই অধ্যায়কে আলোতে আনতে। বন্ধুরা, প্রতিটি ঘরে ঢুকলে মনে হয় যেন কেউ এখনো আছে এখানে, অন্ধকার কক্ষের কোণ থেকে তাকিয়ে আছে। দুঃখ, ভয় আর অপরাধ বোধের মিলেমিশে তৈরি এক অচেনা উপস্থিতি। এই বারান্দাগুলো একসময় ভরে উঠত শাসনের হাক ডাকে, আজ সেখানে কেবল ভাঙ্গা ইট, শুকনো পাতা আর নীরবতার স্তূপ। ভাঙ্গা জানালার কাঠ এখনো দুলে ওঠে বাতাসে, যেন কেউ অদৃশ্য হাতে ঠেলে দেয় সেটাকে। আর ঠিক পাশেই বিস্তীর্ণ এক খোলা মাঠ। দাঁড়িয়ে ছিল এখানে এক সময় জমিদারের হাতিশালা, এখন কেবল ঘাসের সারি আর গাছের সারি। বন্ধুরা, তার একটু দূরে ছিল ঘোড়াশাল, আজ সেখানে গজিয়েছে বুনো ঘাস। এই ঘরটা ছিল জমিদারের কাছারি ঘর, যেখানে এক সময় বিচার হতো, কর আদায় হতো, আর অজস্র প্রজার কান্না থেমে যেত ভয় আর অন্যায়ের কাছে। বন্ধুরা, এই রাজবাড়ির দেওয়াল ছুঁয়ে দেখলে এখনো ঠান্ডা লাগে, যেন এই ইটগুলো 100 বছরের ভয় আর কান্না শুষে নিয়েছে। প্রতিটি ঘর, প্রতিটি জানালা আজও যেন প্রশ্ন করে, কোথায় সেই মানুষগুলো যাদের উপর দিয়ে এই প্রাসাদের ইতিহাস লেখা হয়েছিল। বন্ধুরা, আজ লকমাত জমিদার বাড়ি কেবল এক ধ্বংসস্তব্ধ স্থাপনা নয়, এ এক সময়ের অভিশপ্ত সাক্ষী, যে দেখেছে ক্ষমতা কেমন করে মানুষকে রাক্ষসে পরিণত করে, আর শেষে সেই রাক্ষসকেও গ্রাস করে নেয় সময় নিজেই। কেমন লাগছে এই পুরাতন জমিদার বাড়িতে এসে? আলহামদুলিল্লাহ, এটা অনেক আগেকার ব্রিটিশ আমলের রাজবাড়ি, মানে ভালোই লাগতেছে আমার কাছে। অনেকদিন পর আসলাম তো, বেশ ভালোই লাগতেছে। আচ্ছা আচ্ছা, আমরা দেখছি এখানে সরকারিভাবে কোনো সংস্কার কাজ হচ্ছে না, তো আপনারা কি মনে করছেন এলাকাবাসী হিসেবে? হ্যাঁ, এটা সংস্কার কাজ খুব উচিত, করা উচিত, কারণ এই জিনিসটা অনেক ঐতিহ্য। এটা সংস্কার করলে মানুষ দেখতে আসতে পারে, পরিদর্শন করতে পারে। এখানে সংস্কার করা খুব জরুরি। আমি প্রশাসনের দিকে খুবই অনুরোধ করব যেন এটা যেন একটু লক্ষ্য করে, যেন একটু সংস্কার করে মানুষের জন্য যেন সৌন্দর্য আরো চাহিদা করতে পারে, এটাই আমি আশা করি প্রশাসনের কাছে। ধন্যবাদ ভাই। আচ্ছা। বন্ধুরা, লকমার ইতিহাসটা যতটা বাস্তব, তার ভেতর লুকিয়ে আছে কিছু অজানা গল্প। গ্রামের বয়স্ক মানুষদের মুখে এখনো শোনা যায়, এক রাতে নাকি ভেসে এসেছিল এক গায়েবী কণ্ঠ, যা বলেছিল, এই রাজবাড়ি আজই ছেড়ে দাও, না হলে তোমাদের উপরে নেমে আসবে ভয়ঙ্কর এক বিপদ। ঠিক সেই রাতেই ভয়ে বিস্ময়ে লোকেরা নাকি সব পালিয়ে গিয়েছিল এই প্রাসাদ ছেড়ে। পরের দিন থেকে রাজবাড়ির দরজা আর কেউ খোলেনি। বন্ধুরা, লকমা জমিদার বাড়ি আজ যেন এক নিঃশব্দ প্রাসাদ, যেখানে সময় থমকে আছে, আর বাতাসে এখনো ভাসে 100 বছরের ইতিহাসের গন্ধ। এই ভাঙ্গা দেওয়ালগুলো একদিন ছিল ক্ষমতার প্রতীক, আজ তারা দাঁড়িয়ে আছে শুধু স্মৃতির পাহারায়। যে বাড়িতে একদিন প্রজাদের ভয় ছিল আইন, আজ সেখানে কেবল ঝরা পাতা আর লতা পাতায় ঢাকা জানালাগুলো দিয়ে আলো এসে পড়ে ঠিক তেমনি নিঃশব্দে, যেভাবে ইতিহাস হারিয়ে যায় সময়ের কোণে। বন্ধুরা, লকমার এই জমিদার বাড়ি আমাদের মনে করিয়ে দেয়, কেউ চিরকাল রাজা থাকে না। ক্ষমতার অহংকার যতই উঁচু হোক, তার পতনের শব্দ ঠিক একদিন ইতিহাসে প্রতিধ্বনিত হয়। আজ এই প্রাসাদ শুধু ভগ্নাবশেষ নয়, এ যেন এক আয়না, যেখানে আমরা দেখতে পাই আমাদের অতীতের। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ রেজাউল হোসেন চৌধুরী। রেজাউল হোসেন চৌধুরী। আচ্ছা, আপনি এই জমিদারের বংশধর নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমরা শুনেছি যে আপনাদের প্রতিষ্ঠাতা যে জমিদার, অর্থাৎ হাদি মামুন চৌধুরী, উনি নাকি খুব অত্যাচারী ছিলেন এবং নিষ্ঠুর প্রকৃতি ছিলেন, এটা কি সত্য? না। তাহলে একটা লোকজন বিভিন্ন ভাবে ছড়াইছে এই ধরনের কথাবার্তা, না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এরকম একটা জমিদারের বংশধর হয়ে আপনার কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে, না? আচ্ছা
আর আরেকটা বিষয় যে আমরা দেখলাম এই জমিদার বাড়ি খুব অপরিচ্ছন্ন এবং বিভিন্ন ধরনের গাছপালা ভরে গেছে, এটা পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো উদ্যোগ নেওয়া হয় না? এটা যে কোনো বর্ষার সময় উদ্যম নেওয়া হয় না, তাহলে খরার সময় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। আর যদি সরকার থেকে কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজে না সিদ্ধান্ত করতো তাহলে আরো জিনিসটা ভালো থাকতো। গ্রাম অঞ্চল বলতে এই জন্য এত চাহিদা কম। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি আপনাদের নিয়ন্ত্রণে আছে না সরকারের নিয়ন্ত্রণে? না, এটা ব্যক্তি মালিকানাধীন, আমাদের নিজস্ব। ও, আপনাদের নিজস্ব দেখভালের মধ্যে আছে না? হ্যাঁ, আমাদের নিজস্ব। আচ্ছা, তাহলে আপনি কি চাচ্ছেন, সরকারের কাছে কোনো কিছু বলার আছে? সরকারের কাছে একটা বড়, যদি এটা সাফ পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা দর্শনীয় জায়গা তৈরি করলে এটা এলাকাবাসী এবং সবার ভালো হতো বা আরো উন্নত হতো। এটাই আমাদের সবার আবেদন। আচ্ছা, ধন্যবাদ ভাই। বন্ধুরা, এই ঐতিহাসিক স্থাপনা যখন পরিদর্শনে আসছিলাম তখন এই অত্র এলাকার প্রাচীন ইতিহাসগুলো জানার চেষ্টা করছিলাম। তো সেখানে আমরা দেখলাম যে এই জমিদার বাড়ির ঠিক উত্তর এবং পশ্চিম কর্নারে, অর্থাৎ ঠিক এই পাশে, বর্তমান ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের পাশে পিরপল নামক গ্রামস্থানে এই বাংলায় যার হাত ধরে ইসলামের শাসন শুরু হয়েছিল তিনি শুয়ে আছেন, অর্থাৎ তার সমাধিস্থল রয়েছে এখানে, মোহাম্মদ ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি। 1203 থেকে 1227 সালের মধ্যে তিনি এই এলাকা শাসন করেছিলেন, অর্থাৎ বাংলার শাসন করেছিলেন। আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাও ওনার নিয়ন্ত্রণে ছিল, অর্থাৎ ওনার শাসনাধীন অঞ্চলের মধ্যে ছিল। যেটা জেনে আমার খুব ভালো লাগলো যে আমরা একটা ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করতে এসে এই এলাকার যে অতি মহামানব তুর্কি সেনাপতি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, উনি যে ঘুমিয়ে আছেন, তার সমাধিস্থলের একদম ঠিক পাশাপাশি আমরা দাঁড়িয়ে আছি। যেতে পারছি না কারণ আন্তর্জাতিক সীমানা রেখা এবং এটাই শেষ। এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমানা রেখা, ঠিক জমিদার বাড়ির সাথে লাগানোই। এর ঠিক 300 গজ ভিতরেই আপনারা হয়তো দেখতে পারেন, 300 গজ ভিতরেই রয়েছে ভারতের তারকাঁটার বেড়া এবং রয়েছে এখানে বিএসএফ এর পাহারা এবং ওয়াচ টাওয়ার। বন্ধুরা, সময়ের নদী বয়ে চলে আর তার বুকে হারিয়ে যায় গৌরব, ভয় আর ক্ষমতার গল্পগুলো। লকমা আজও দাঁড়িয়ে আছে, একটা প্রশ্ন হয়ে, একটা শিক্ষা হয়ে, আর এক টুকরো ইতিহাস হয়ে, যে ইতিহাস আমরা ভুলে গিয়েও ভেতরে ভেতরে বয়ে বেড়ায়। বন্ধুরা, আমরা এতক্ষণ ছিলাম হেরিটেজ হান্টার বিদির সাথে। যদি এই গল্পটা তোমাদের মনে দাগ কেটে যায় তবে আমাদের সঙ্গে থাকো, কারণ আমরা খুঁজে ফিরি সেই হারানো ইতিহাস যা লুকিয়ে আছে মাটির নিচে, ভাঙ্গা প্রাসাদের দেওয়ালে আর মানুষের ভুলে যাওয়া স্মৃতিতে। দেখা হচ্ছে পরের গল্পে আরো এক হারিয়ে যাওয়া ইতিহাস নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।